আজকে আমাদের আরজিকর মেডিকেল কলেজের যে ডক্টরস রেপ অ্যান্ড মার্ডার কেস নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা ছিল, সেই মামলার হিয়ারিং ডিটেলসে কিছু কিছু পয়েন্ট উল্লেখ করব, যেগুলো আমাদের ভালো দিক এবং কোন কোন পয়েন্টগুলো এখনও উল্লেখ হয়নি সেগুলো নিয়েও আলোচনা করব। ফার্স্ট হচ্ছে যে ন্যাশনাল টাস্ক ফোর্স একটা তৈরি বা এনটিএফ যে তৈরি করেছে, এতে যে সমস্ত ব্যক্তিরা আছে এরা কিন্তু স্বনামধন্য একটি প্রতিষ্ঠানের ব্যক্তিত্ব। এদের দিয়ে আমাদের যে কমিটি যে রিপোর্ট দেবে তাদের উপর কিন্তু আমাদের একটা আস্থা থাকা খুবই জরুরি। নেক্সট বিষয় যেটা হচ্ছে আমাদের রেসিডেন্ট ডক্টর যারা থাকে, পিজিটি, হাউস স্টাফ এবং এসআর লেভেলের যারা ডাক্তার থাকে, তাদের জন্য যেটা বলেছে হচ্ছে মেল ফিমেলসদের জন্য আলাদা আলাদা টয়লেট এবং নার্সিং স্টাফদের জন্য আলাদা আলাদা টয়লেট, আলাদা আলাদা রেস্টরুম এবং কমন একটা প্লেস, এইসব থাকার কথা। কিন্তু এগুলো শুনতেও যেমন ভালো লাগে, কিন্তু কর্মক্ষেত্রে কতটা হবে সে নিয়ে কিন্তু আমরা খুবই সন্দিহান। কারণ আমি আমার রেসিডেন্স পিরিয়ডের সময় দেখেছি যে এবং একটা বেড কভার পর্যন্ত পাওয়া যায় না। একটা বেড কভার হয়তো 5-6 দিন ধরে ইউজ হচ্ছে। সিঙ্গেল রুম, উইদাউট এনি টয়লেট ফ্যাসিলিটি, উইদাউট এনিথিং আমাদের একটা জায়গায় থাকতে হয় অস্বাস্থ্যকর পরিবেশ। এবং জলের প্রবলেম কিন্তু আরও মারাত্মক। কোনো ড্রিঙ্কিং ওয়াটারের স্কোপই নেই, যেটা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে একটা খাওয়ার জলের ব্যবস্থাও যেন থাকে। এবং সিকিউরিটি প্রত্যেকটা রুমে একটা সিকিউরিটি সিস্টেম, পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি, ব্যাগ স্ক্যান করে ঢোকানো, এসবগুলো আদৌ বাস্তবে কতটা হবে কিন্তু এ নিয়ে আমরা সন্দিহান। কারণ যে কোনো সরকারের যদি স্বচ্ছ নিয়ত না থাকে বা মন যদি সাফ না থাকে, তারা কিন্তু বলবে সব করে দেবো, কিন্তু কিছুই করবে না। নেক্সট থিং হচ্ছে আমাদের এই কেস বা আরজিকর ইনসিডেন্টসের পরে যেটা হয়েছে সেটা হচ্ছে আরজিকর হসপিটালের নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফ জওয়ানদের হাতে দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা ভালো খবর আরজিকর মেডিকেল কলেজের জন্য, কিন্তু আমরা এই যে পশ্চিমবঙ্গবাসী হিসেবে বা অ্যাজ এ স্টেট এর ল অ্যান্ড অর্ডার সিস্টেমের উপর কিন্তু এটা একটা অঙ্গুলি চিহ্ন তুলে দেয়। কারণ সিআইএসএফ নিরাপত্তা একটা মেডিকেল কলেজকে দিলেও অন্যান্য মেডিকেল কলেজগুলোতে কিন্তু আমাদের রাজ্য পুলিশের উপরে নির্ভর করতে হবে। সুতরাং আমার এক্ষেত্রে মনে হয় যদি রাজ্য সরকারকে বা কলকাতার পুলিশ কমিশনারকে একটা স্ট্রং অ্যাকশন নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট বলতো, তাহলে কিন্তু আমাদের আরও ব্যাপারটা হয়তো ভালো হতে পারত। নেক্সট থিং হচ্ছে যে ইস্যুগুলো নিয়ে উঠছে, যে তার মা বাবাকে প্রথমেই হচ্ছে একটা অসুস্থ আছে, তারপরে একটা বসিয়ে রাখা 2.5-3 ঘন্টা ডিপার্টমেন্টে। নেক্সট হচ্ছে কলেজ কর্তৃপক্ষ কিন্তু রাত 11:45 পর্যন্ত কোনো এফআইআর করেনি। প্রথম এফআইআর তার বাবা করেছে, তার বাবা। এই একটা ভালো ইম্পর্টেন্ট ইস্যু তুলেছে। এবং নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে 14ই আগস্টের রাতে বা 15ই আগস্টের ঠিক 12:30টায়, রাত্রি 12:30টায় যে ভ্যান্ডালিজম বা ভাঙচুরের ঘটনা আজ করে ঘটেছে, সেখানে দেখলাম
কপিল সিব্বলের মতো একজন ব্যক্তি, তিনি বলছেন 7,000 লোক নাকি ঢুকে গিয়েছিল। তাহলে আমাদের একটা প্রশ্ন থাকে যে এই 7,000 হুলিগানসকে কি করে পুলিশ কোথাও আটকালো না, বা এরা এলো কিভাবে? এই জন্য আমাদের নেক্সট যে দাবিটা হওয়া উচিত সেটা হচ্ছে অবশ্যই এই পুলিশ কমিশনারকে এবং আদার্স যে টপ অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনাল আছে তাদের কিন্তু সকলকেই জিজ্ঞাসাবাদ করা উচিত। এবং যদি সুপ্রিম কোর্ট এই বিষয়েও যে 14 তারিখ রাত্রিতে বা 15 তারিখ রাত্রিতে, 14 তারিখের হচ্ছে মিড নাইট, দ্যাটস মিন হচ্ছে 15 তারিখে বা 12:30 AM অফ 15th আগস্ট যে ঘটনা ঘটেছে, এই বিষয়েও যদি সিবিআই এনকোয়ারি দেয়, এবং সেটা কিন্তু টাইম রেস্ট্রিক্টেড হতে হবে, কারণ অনন্তকাল ধরে ইনভেস্টিগেশন চললে সেই ইনভেস্টিগেশনের খুব একটা কিন্তু গুরুত্ব নেই, কারণ তখন সবাই সব কিছু ভুলেই যায়। এই জন্য আমাদের দাবি হওয়া উচিত যে এখন যেটা সুপ্রিম কোর্ট বলছে এটা কিন্তু জাস্ট ফিউচার প্ল্যানের জন্য, ভবিষ্যতে কিভাবে বিভিন্ন হসপিটাল রান করবে। কিন্তু আমরা এই ঘটনার যে বিচার, এই ঘটনায় যারা দোষী, শুধু আমাদের কিন্তু এই যে প্রিন্সিপালকে নিয়ে টানাটানি হচ্ছে, শুধু প্রিন্সিপাল নয়, এর উপরেও বড় বড় মাথা রয়েছে। এবং ভ্যান্ডালিজমের ক্ষেত্রে এবং আর্জি করে যে এত ভাঙচুরের ক্ষেত্রে অবশ্যই পুলিশ কমিশনারকে কিন্তু ডাকা উচিত, এবং সে তার ইন্টেলিজেন্স ইনপুট বা আইবি রিপোর্ট কী ছিল এবং সে কী কী অ্যাকশন নিয়েছে, এবং ভ্যান্ডালিজমের সময় সেখানে যারা ডিপ্লয়েড ছিল পুলিশ ফোর্স, তারা কী কী কথাবার্তা বলেছে সেসব কিন্তু সিবিআই ইনভেস্টিগেশন হওয়া উচিত। তাহলেই কিন্তু একমাত্র দোষীরা ধরা পড়বে, না হলে কিন্তু স্টেট গভর্নমেন্ট এটাকে পুরোপুরি আড়াল করার চেষ্টা করছে। কারণ একদিকে বলছে 7,000, আবার ধরছে মাত্র 35-40 জন, অ্যারেস্ট করছে। এবং কে, এটা কিন্তু একভাবে হতে পারে না, এটা হচ্ছে প্রি প্ল্যান্ড, এবং সেটা কিভাবে হলো, কেন হলো, এর তদন্ত হওয়া কিন্তু খুবই জরুরি। না হলে আমরা কিন্তু এই মৃতা কিন্তু কোনোদিন সুবিচার পাবে না। এবং তার যে রেপ এবং মার্ডারের পিছনে যারা দায়ী, একা কিন্তু সিভিক ভলেন্টিয়ার দায়ী নয়, আরও অনেকেই রয়েছে। কে কে সেটা কিন্তু আমাদের অবশ্যই তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। এবং আমরা সুপ্রিম কোর্টের নেক্সট হিয়ারিংয়ের দিকে লক্ষ্য রাখবো, যেখানে এই ভ্যান্ডালিজম সম্পর্কে যে মার্ডার এবং পরবর্তী 15 তারিখ বা 15th আগস্ট যে 12:30টার সময় যে আর্জি করে যে 3টে ফ্লোর তছনছ করে দিয়েছে, এবং বিভিন্ন রকম গণ্ডগোল, অশান্তি, এবং ডাক্তার, নার্স, জিডিএ, গ্রুপ ডি স্টাফ তারা যে ভয় পেয়ে গেছে, সেই পরিস্থিতি কীভাবে উন্মুক্ত করে। এবং আরও একটা জিনিস, যে রেসিডেন্ট ডাক্তাররা যারা মেল ফিমেল, তারা কিন্তু বেশিরভাগই হোস্টেল লিভ করেছে। এই লিভ করে তাদের মধ্যে কিন্তু একটা, তাদের মা বাবার মধ্যেও একটা ভয় থাকে, সেটা কিভাবে কাটিয়ে ওঠে সেটা আমরা নেক্সট হিয়ারিংয়ের দিকে লক্ষ্য রাখবো। এই হিয়ারিং থেকে আমরা কিছু ভালো জিনিস পেয়েছি, যেমন ফিউচারে কিভাবে হসপিটালের সিকিউরিটি, রেসিডেন্ট ডক্টরদের জন্য টয়লেট, জলের ব্যবস্থা, এবং আরেকটা জিনিস যদি করে যে এই খাওয়ার ব্যবস্থাও যদি গভর্নমেন্ট ফেসিলিটি থেকে করে, তাহলে কিন্তু খুব ভালো হয়। আরেকটা বলি, ন্যাশনাল টাস্কফোর্সের যে সমস্ত ডাক্তার, তারা কিন্তু বড় বড় ইনস্টিটিউশনে, তাদের সঙ্গে সঙ্গে আমার মনে হয় যদি কিছু রেসিডেন্ট ডক্টরকে বিভিন্ন কলেজ থেকে তাদের কি অসুবিধা তারা যদি বলতে সক্ষম হতো কমিটিতে, তাহলে কিন্তু ন্যাশনাল টাস্কফোর্সের গুরুত্ব আরও অনেক বেশি হতো। এবং অবশ্যই আমাদের হোপ ফর বেস্ট আশা করতে হবে, কিন্তু এই ভ্যান্ডালিজমের এবং মার্ডারের যদি প্রকৃত যে শাস্তি, সেটা হওয়ার বিষয়ে কিন্তু আমরা এখন একটু সন্দিহান হয়ে পড়ছি, কারণ এই তদন্ত কবে শেষ হবে কেউ জানেন।